সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই আপনাদের জানাচ্ছি বাংলা এই নতুন বছরের অফুরন্ত শুভেচ্ছা এবং এরই সাথে আমন্ত্রণ জানাচ্ছি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষাঙ্গনে। আমরা আমাদের প্রতিটি অনুষ্ঠানেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিতি। তারই ধারাবাহিকতায় এবারে রয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিতিমূলক প্রতিবেদন। লালমাটিয়া হাউজিং সোসাইটি কলেজ 1962 সালে লালমাটিয়া হাউজিং সোসাইটি লিমিটেডের ঐকান্তিক প্রচেষ্টায় এবং এলাকার সকলের আন্তরিক সহযোগিতায় লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল প্রতিষ্ঠিত হয়। সময়ের পরিক্রমায় প্রতিষ্ঠানের পরিচালক পর্ষদের যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের ফলে 1996 সালে কলেজ পর্যায়ে উন্নীত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে কলেজটি শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। রাজধানীর প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবনের সন্নিকটে আড়ংয়ের পশ্চিম পার্শ্বে লালমাটিয়ায় নিজস্ব 11 বিঘা জমির উপর লালমাটিয়া হাউজিং সোসাইটি কলেজ অবস্থিত। কলেজের বৈশিষ্ট্য: রাজধানীর প্রাণকেন্দ্র লালমাটিয়ায় বি ব্লকে অবস্থিত। শিক্ষার সুন্দর ও মনোরম পরিবেশ, ফাউন্ডেশন কোর্স, সেমিস্টার সিস্টেমে শিক্ষাদান, অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ শিক্ষক মণ্ডলী, ব্যবসায় ব্যবস্থাপনা, সমৃদ্ধ পাঠাগার, আধুনিক কম্পিউটার ও গবেষণাগার, ইংলিশ স্পোকেন ও কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক, মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা ও আর্থিক সহায়তা প্রদান, শিক্ষা সপ্তাহ ও অভিভাবক দিবস, আবাসিক সুবিধা, রাজনীতি ও ধূমপান মুক্ত, গতিশীল ও দক্ষ পরিচালনা পর্ষদ। একাদশ শ্রেণীতে 4টি মাসিক পরীক্ষা, 1টি সেমেস্টার পরীক্ষা ও বার্ষিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে। দ্বাদশ শ্রেণীতেও অনুরূপ ব্যবস্থা রয়েছে। ছাত্রছাত্রীদের বোর্ড পাঠ্যক্রমের পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম, আন্তঃ কলেজ বিতর্ক প্রতিযোগিতা, শরীরচর্চা ও সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা নিয়মিত হয়ে থাকে। ক্লাব, কম্পিউটার ক্লাব ও ইংলিশ স্পোকেন ক্লাব রয়েছে। বিএনসিসি সায়েন্স ক্লাব। শিক্ষা সফর: শিক্ষা বৎসরের শুরুতে বিভিন্ন ঐতিহাসিক ও শিক্ষামূলক স্থানসমূহে শিক্ষা সফরের ব্যবস্থা করা হয়। নেতৃত্ব বিকাশ: নেতৃত্ব বিকাশের জন্য ছাত্রত্ব সময় থেকে ছাত্রছাত্রীদের কলেজের বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়। আমাদের অনুষ্ঠানের এবারের আয়োজনে রয়েছে একটি শিক্ষামূলক নাট্যাংশ। আমাদের কলেজে বিবিএ ডিপার্টমেন্টটা খুলে স্যার খুব ভালো কাজ করেছে। তুই ঠিকই বলেছিস, আমি এটাকে সমর্থন করি। ওই তো ধরতে ধরকে। এই কি হচ্ছে? ওকে এভাবে ধরছিস কেন? ছাড়। চুপ, কোনো কথা বলবি না। ভালো স্বাস্থ্য চলে যা। ওকে কেন ধরেছি সেটা পরে টের পাবি। সোহেল, ভাইয়া, তোমার কাছে এখন কেমন লাগছে? ভালো লাগছে। দিবা, তো ভাইয়া ঔষধ খেয়েছে? হ্যাঁ আব্বু, খেয়েছে। তোমার কাছে এখন কেমন লাগছে বাবা? একটু ভালো লাগছে। এটা আমার আব্বু। সালাম আঙ্কেল, এটা আমার আব্বু। কেমন আছেন? ভালো আছি মা, তুমি কেমন আছো? ভালো। দিবা কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। আমার ভাইয়াকে দেখতে আসলাম। দিবা, ওকে ওখানে একটু বসতে দেন। আব্বু, ভাইয়াকে নিয়ে না আজকে প্রিন্সিপাল স্যারের কাছে তোমার যাওয়ার কথা? হ্যাঁ যাবো। তুমি প্রিন্সিপাল স্যারের কাছে এমন জোরালো দাবি জানাবে যেন প্রিন্সিপাল স্যার একটি সুষ্ঠু বিচার করেন। অবশ্যই জানাবো। জানিস, হাফিজকে যখন অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখলাম তখন আমি যেন কিছুই বলতে পারলাম না। শুধু বললাম, ওরা হাফিজকে এভাবে মারলো। তারপর আমি আর অপু মিলে কলেজের হাসপাতালে ভর্তি করালাম। আন্টিকে ফোন করলাম, আন্টি চলে আসলো। আচ্ছা, ওরা হাফিজকে ধরে নিয়ে গেল কোথা থেকে? আরে বলিস না, আমি আর হাফিজ কলেজ ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে গল্প করছিলাম। এমন সময় ওরা 3-4 জন ছেলে এসে ওকে ধরে নিয়ে গেল। তুই তখন ওদের কিছুই বললি না। আমি আর বলার সুযোগ পেলাম কোথায়? আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই ওরা ধরে নিয়ে গেল। কিরে, তোরা নাকি আমার বিরুদ্ধে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিবি? দেব না তো কি করবো? তোরা সেদিন হাফিজের সাথে যে কাজটা করেছিস তা একটু উচিত হয়নি। কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা তোদের কাছে শিখতে হবে না। যা, তোরা বিচার দিয়ে যদি শান্তিতে থাকতে পারিস তাহলে বিচার দে। কেন শান্তিতে থাকতে পারবো না? কেন?
এটা কি মগের মুলুক নাকি যে তোরা যা ইচ্ছে তাই করে বেড়াবি? দেখ, বেশি চটাং চটাং করবি না, টের পাবি পরে। ওই চল। কিটির পাবো, কথাবার্তা ঠিক করে বলিস, আমাদেরকে হাফিজ ভাবিস না। ওই চুপ, যা বিচার দেখিয়া দেখি প্রিন্সিপাল স্যার আমাদের কি করতে পারে। এই চল। শিক্ষাঙ্গনে অরাজকতা চলবে না, চলবে না, চলবে না, চলবে না, শিক্ষাঙ্গনে অরাজকতা। সোহেলকে দেখলাম মনে হয়। হ্যাঁ, সোহেল আর মানিক। ওরা কি বলে গেল? প্রিন্সিপাল স্যার কাছে যেন ওদের বিরুদ্ধে বিচার দেওয়া না হয় সেজন্য ওদিকে ওরা হুমকি দিয়ে গেল। তাই নাকি? তাহলে তো এই বিষয়টি স্যারকে জানানো দরকার। অবশ্যই জানাতে হবে, ওরা খুব বেড়ে গেছে। এই সবাই চল, স্যারের কাছে আমরা এখনই যাই। হ্যাঁ চল। শিক্ষাঙ্গনে অরাজকতা চলবে না, চলবে না, চলবে না, চলবে না, শিক্ষাঙ্গনে অরাজকতা। এবার বলেন কি বিষয় হয়েছে? আমার ছেলে নির্দোষ। ছেলেকে পাঠিয়েছি কলেজে পড়াশোনার জন্য, দলাদলি করার জন্য নয়। আমার ছেলের গায়ে কেন হাত তোলা হয়েছে আমি এর উপযুক্ত বিচার চাই। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে একটু পরিষ্কার করে বলো তো শুনি। স্যার আমি বলছি। ও আচ্ছা, বুঝলাম। তারপরের ঘটনা কি হলো হাফিজ, তুমিই বলো। স্যার, ঘটনার আগের দিন রাত্রে সোহেল নামে ছেলেটি এসে আমাকে বললো আপনাকে হোস্টেলের সিটটি কিছুদিনের জন্য ছেড়ে দিতে হবে। তখন আমি বললাম কেন? ও বললো আপনাকে ছেড়ে দিতে বলতে ছেড়ে দেবেন, এত প্রশ্ন করছেন কেন? তখন আমি বললাম ওই সিটটি তো আমার নামে বরাদ্দ, কিন্তু কেন ছেড়ে দিতে হবে সে ব্যাপারে আমার জানতে হবে না। তখন ও বললো না জানা পর্যন্ত তাহলে আপনারা সিট ছাড়ছেন না। তখন আমি বললাম বোধ আমার পক্ষে সম্ভব হবে না। তখন ও বললো আচ্ছা দেখি সম্ভব হয় কিনা। এই কথা বলে চলে গেল। তারপরের দিন সকালে আমি আর রুবি কেন্দ্রীয় সামনে দাঁড়িয়ে কথা বলছি। হঠাৎ সোহেল আর 2-3 ছেলে এসে আমাকে ধরিয়ে নিয়ে যা 4 নম্বর বিল্ডিং এর পিছনে। চিপা নিয়ে আমাকে আবার ভয়ভীতি দিয়ে বাধ্য করার চেষ্টা করে। আমি রাজি হলে আমাকে বলে সিট ছাড়তে না ছেলে আপনি হলে থাকতে পারেন এক শর্তে, সেটা হলো নির্বাচন না হওয়া পর্যন্ত ওই রুমটি থাকবে আমাদের দখলে, আমরা রুমটি অবাধে ব্যবহার করব। আর নির্বাচনের স্বার্থে আমার সকল কর্মকাণ্ডের সাথে আপনি জড়িত থাকতে হবে। তখন আমি বললাম আমি মনে গেল এটা আমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমি কলেজে এসেছি পড়াশোনা করতে, কোনো দলাদলি করতে না। এই কথা বলার পর অনুভব করলাম হঠাৎ আমার মাথায় একটা আঘাত হলো। তারপর আর কিছু বলতে পারবো না স্যার। আচ্ছা, এটা একটা কথা হলো? হাজার হাজার টাকা খরচ করে ছেলেকে হোস্টেলে দিয়েছি পড়াশোনার জন্য, আর এই যদি হয় তার পরিণতি, তাহলে এদের ভবিষ্যতে নিশ্চয়তা কি বলেন? আচ্ছা, যে ছেলেগুলি তোমাদের সাথে অশালীন আচরণ করেছে তারা কি সবাই আমাদের কলেজের ছাত্র? স্যার, আমি শুধু সুরুলকে চিনি, অন্যদেরকে চিনি না। সম্ভবত ওরা বহিরাগত। স্যার, এভাবে বহিরাগতরা কলেজে এসে অরাজকতা সৃষ্টি করলে একদিকে কলেজের সুনাম ক্ষুণ্ণ হবে আর অন্যদিকে লেখাপড়ার পরিবেশ নষ্ট হবে। আমরা স্যার এসব হতে দিতে পারি না। সোহেলের উপযুক্ত বিচার না হলে আমরা প্রয়োজনে আন্দোলন করব। তোমাদেরকে আন্দোলন করতে হবে না। সোহেলের এই অন্যায় শুধু হাফিজের একারই সমস্যা নয়, এই সমস্যা সকল শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা, সকল শিক্ষার্থীদের সমস্যা। কি বলেন ওয়াহিদ সাহেব? অবশ্যই স্যার। তা আমি মনে করি শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সকল ছাত্র, শিক্ষক, অভিভাবক সকলকেই সোচ্চার হতে হবে। আজকের মধ্যে এর তদন্ত করে সোহেল এবং সোহেলের মতো আর কেউ থাকলে এদেরকে হোস্টেলের সিট বরাদ্দ ক্যান্সেল করে দিন। স্যার, আমার মনে হয় শুধু সিট বরাদ্দ ক্যান্সেল করলে হবে না, কলেজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রয়োজনে এদেরকে কলেজ থেকে বহিষ্কার করে দেওয়াই উচিত। প্রয়োজনে তাই করব। কলেজে এসব আর নয়। আপনাদের ছেলেরা কলেজ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে, অন্য ছেলে মেয়েদের সাথে অশালীন আচরণ করেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের ছেলেদেরকে কলেজ থেকে বহিষ্কার করে দেওয়ার। স্যার, এবারের মতো ওদেরকে মাফ করে দিয়ে আরেকবার সুযোগ দেওয়া যায় না? ওয়াহিদ সাহেব কি বলেন? স্যার, মাফ করা যায় এক শর্তে, যদি অভিভাবক হিসাবে আপনারা বন্ড সই দিয়ে যান যে ভবিষ্যতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনাদেরকেই জবাবদিহি করতে হবে। ঠিক আছে স্যার, ওরা আর কখনোই এমন কাজ করবে না। শুনুন, আপনাদের সন্তান আমাদেরও সন্তান,
আজ এরা ছাত্র, কাল এরা জাতি, দেশ ও জাতির ভবিষ্যৎ। আগামী দিন এরা দেশ পরিচালনা করবে। কিন্তু এখন যদি এরা সঠিকভাবে গড়ে না ওঠে, তাহলে দেশ ও জাতি এদের উপর নির্ভরশীল হবে কিভাবে? এদের ভবিষ্যতের জন্য আপনাদের অভিভাবকদেরকেও কড়া নজর রাখতে হবে। ঠিকই বলেছেন স্যার, আজ থেকে আর এরা কখনো এ কাজ করবে না। আপনি কার কি হন? আমি রুবেলের মামা। ওর বাবা নেই, ওর মার খুব ইচ্ছে ওকে লেখাপড়া শিখে মানুষ করবে, তাই আমার কাছে রেখে ওকে লেখাপড়া করাচ্ছি। ওর সব ব্যয় বহন আমি করছি। দেখুন, কত আশা, কত স্বপ্ন নিয়ে আপনারা আপনাদের সন্তানদেরকে কলেজে পাঠিয়েছেন মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠার জন্য। আর তারা যদি লেখাপড়া না করে এভাবে উচ্ছন্নে চলে যায়, তাহলে এই কষ্ট রাখার জায়গা কোথায়? ঠিকই বলেছেন স্যার। ছেলেপেলেরা যাতে শিক্ষামুখী হয়, সেজন্য সরকার রাষ্ট্রীয় আয়ের সিংহভাগ শিক্ষাখাতে ব্যয় করছেন। তারপরেও যদি তোমরা মানুষের মতো মানুষ হয়ে ওঠার সুযোগ থেকে বঞ্চিত হও, তাহলে আমি মনে করব তোমাদের মতো দুর্ভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। স্যার, এদেরকে মিলিয়ে দিলে ভালো হতো না? আচ্ছা, জি স্যার। এদেরকে মিলিয়ে দিন। এই এদিকে আসো, তোমরা বসো। ভবিষ্যতে আর কোনোদিন আমরা কারোর সাথে কোনো বিবাদ করিব না। এবার হাফিজের সাথে হ্যান্ডশেক করো। হাফিজ, এদিকে এসো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানের এখানে ইতি। আপনাদের সাথে দেখা হবে আবারও আগামী অনুষ্ঠানে, এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকেও। নতুন এই বছরটির প্রতিটি দিনই আপনাদের জন্য হয়ে উঠুক সুন্দর, সোনালী এবং স্বপ্নময়। এই কামনায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।